নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, চমৎকার একটি গল্প, রূপ বাঙাল। তো চলুন শুরু করি আজকের গল্প। গল্পের নাম রূপ বাঙাল, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি সকালে উঠেই চণ্ডীমণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে। আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গা কাছারি থেকে। আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন। চণ্ডীমণ্ডপের উঠানে পা দিতেই রূপ কাকা আমাদের বকে উঠল, রাজপুত্তুর সব উঠলেন এখন, মারে গালে এক এক চড় যে চাবালিটা এমনি যায়। বলি, করে খাওয়া কিভাবে? বামুনের ছেলে কি লাঙল চষ্টি জামা? বাবা বাড়িতে থাকতেও রূপকাকা আমাদের চোখ রাঙাবে। দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে, রাতে ঘুম হয়নি রূপকাকা। কেন রে? ছাড় পোকার কামড়ে। বাবা, যা ছাড় পোকা খাটে। যা 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 তাড়াতাড়ি পড়তে যা। রূপকাকা আমাদের আত্মীয় নয়, বাবার বন্ধুও নয়, বাড়ির গোমস্তা কি নায়েবও নয়, এমনকি রূপকাকা হিন্দু পর্যন্ত নয়। রূপকাকা আমাদের কৃষাণ মাত্র, মাসে 3.5 টাকা মাইনে পায়। রূপকাকার আসল নাম রূপ বাঙাল, জাতে মুসলমান। আমাদের গাঁয়ের চৌকিদার ও। পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজি মাটির নৌকা চড়ে ওর 20-22 বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় নেমেছিল। কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি, সেই থেকে আমাদের গ্রামেই রয়েছে। বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল। এ উপাধিরই বা কারণ কি তা বলতে পারবো না। রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করেছে আজ বহুদিন, আমাদেরও জন্মাতে দেখেছে। কিন্তু সেটা আশ্চর্য কথা নয়। আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে, অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না। আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কিনবার জন্য। রূপকাকা সাজিমাটির নৌকাতে বসেছিল। ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন। সেসব অনেক দিনের কথা। রূপকাকার বয়স এখন কত জানি না, মোটের উপর বুড়ো। ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন 25 বছর বয়স। বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে। সেই থেকে বাবা আছেন মরেলডাঙ্গা কাছারিতে। আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা, প্রজা, খাতকপত্র এর সব দেখাশোনা করবার ভার ওই 3.5 টাকা মাইনের কৃষাণ রূপকাকার উপর। আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে, একথা সবার মুখে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি। বড় বড় 4-5টা ধানের গোলা, এক একটিতে অনেক ধান ধরে। কলাই, মুগ অজস্র। প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে। এসব দেখাশোনা করে কে? রূপকাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা, বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আশায় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন। বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত, মুখের উপর কথা বলতে সাহস করত না কেউ। কিন্তু রূপকাকা বাবাকে বলতো, বলি, ও বাবু, তুমি যে এসো বাড়িতে 9 মাস 6 মাস অন্তর, এতটা বিষয় কে দেখে বলো তো? আদায়পত্র তো এবছর কিছু হলো নি, হাতির 5 পা দেখেছ নাকি? এত বড় সংসারটা চলবি কিসি? বাবা 2 মাস অন্তর 3 দিনের জন্য বাড়ি আসতেন। বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পাড়ত, কলাই মুগ পাড়ত, খাতকদের কর্জ দিত, নিজের দরকার হলে নিজেও নিত। আমরা সব ছেলে মানুষ, কিছুই বুঝিনে। ঠাকুরমা প্রবীণা বটে, কিন্তু ভালো মানুষ, ভালো মানুষ। বিষয় আশয়ের কিছু বুঝতেন না। আমাদের আছে সব, কিন্তু দেখে নেবার লোক নেই। সে অবস্থায় সবকিছুর ভার ছিল রূপকাকার উপর। বাবা বাড়ি এসে পরদিন চণ্ডীমণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে। বলতেন, কে কি নিয়েছে রূপ? রূপকাকা বলতেন, লিখে রাখো, সনাতন ঘোষ 6 কাঠা কলাই,
2 কাঠা বীজ মুগ, করি 6 কাঠা। আচ্ছা, হয়েছে? আচ্ছা লেখো, বীরু মণ্ডল 2 বিশ ধান, করি 5 শলি। আচ্ছা, হয়েছে? হয়েছে। রূপো বাঙাল 1 বিশ ধান, 2 কাঠা কলাই। আচ্ছা, হয়েছে? হয়েছে। লেখো, কাটু কালু 4 কাঠা কলাই, করি 4 কাঠা। মসজিদ শেখ ধান 11 কাঠা, করি 7 কাঠা। এইভাবে রূপো কাকা অনর্গল বলে চলেছেন। গত 2 মাসের মধ্যে কর্জ দিয়েছে যাকে যতটা জিনিস, ওর সব মুখস্থ, কোনো কিছু ভোলে না। ওরই হাতে গোলার চাবি থলো। যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লিখবার জন্য। একদিন একটা ঘটনা ঘটল। রূপো কাকার জ্বর হয়েছিল, আমাদের বাড়িতে আসেনি 2-3 দিন। এমন সময় বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গা থেকে। এসেই বিকেলে রূপো কাকাকে ডেকে পাঠালেন। রূপো জ্বরে কাঁপতে কাঁপতে বললে, বলো গে যাও, আমি জ্বরে উঠতে পারছি নে, এখন যেতে পারবো নি, জ্বরে মরছি, তা সীতানাথ আর আসতে পারলে না পায়ে পায়ে, একটু এলে কি মান যেত তার? বাবা বাবু মানুষ, নতুন বাবু, রূপো বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান, কোঁচা হাতে নিয়ে, ঘড়ির চেন ঝোলে বুকে, হাতে থাকে ঝকমকে আংটি, প্রজাপত্তরের কাছে খুব খাতির। বাবাকে যখন লোকে ফিরে এসে একথা বললে, তখন বাবা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তখন কিছু না বলে গুম হয়ে রইলেন। এর দিন 5-6 পরে রূপো কাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো। বাবা তখন চণ্ডীমণ্ডপে বসে হিসেবের খাতা দেখছিলেন। ওকে দেখেই কড়া সুরে বলে উঠলেন, রূপো, কি তুমি মনে মনে ভেবেছ কি জিজ্ঞেস করি? তোমার এত বড় আস্পর্ধা, তুমি বলো কিনা আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব? তুমি জানো কার সামনে দাঁড়িয়ে আছো? তোমার মুন্ডটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না, তুমি জানো? এত বড় লোক হলে তুমি কবে? রূপো কাকাও সমান গলা চড়িয়ে উত্তর দিলে, তা তুমি মাথা কাটবে না? এখন কাটবে বই কি। হ্যাঁ রে সীতানাথ, তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন, মনে পড়ে? এখন তুমি বড় হয়েছ, বাবু হয়েছ, শীতে বাবু, এখন তুমি আমার মুন্ডু কাটবা না? বড্ড গুণবন্ত হয়েছিস তুই, হ্যাঁ সীতানাথ? তুমি ছেড়ে রূপো কাকা সামান্য 3.5 টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলে সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে। বাবা বললেন, যা যা, বকিস নে। না বকবো না, তুই বড্ড তালেবড় হয়েছিস আজকাল, হ্যাঁ বড্ড বাবু হয়েছিস, তুই আমার মুন্ডু নিবি না তো কে নেবে? বলেই রূপো কাকা হাউ হাউ করে কেঁদে ফেললেন। ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে। রূপোর কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন। বাবা বললেন, তা বলে আমায় ওরকম বলে কেন? ঠাকুরমা বললেন, তুই কাকে কি বলেছিস শীতে? তোর একটা কাণ্ডজ্ঞান নেই, তুই কি খেপলি? বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন। তারপর রূপো কাকার হাত ধরে বললেন, রূপদা, তুই কিছু মনে করিস নে, আমার বলা ভুল হয়ে গিয়েছে, বড্ড ভুল হয়েছে। রূপো কাকার রাগ কমে না, বললে, না আমার দরকার নেই কাজে, ঢের হয়েছে, নে তোর গোলার চাবি ছড়া রেখে দে, মুই আর ওসব ঝামেলা পোয়াতে পারবো না, নে তোর চাবি ছড়া। কতবার বোঝানো হলো, রূপো কাকা কিছুতেই শুনবেন না। চাবির থলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলে। শেষে বাবা বললে, বেশ তাহলে আমি বাড়ি ছেড়ে যাই, রইল গোলাপালা প্রজাপত্তর, আমি কাল সকালের গাড়িতেই বেরুচ্ছি। রূপো কাকা ঝাঁঝের সঙ্গেই বললে, তুই চলে যাবি, তোর কাচ্চা বাচ্চা মানুষ করবে কেডা? কেন তুমি? মোর দায় পড়েছে, তোরে কোলে পিঠে করে মানুষ করলাম বলে কি তোর ছেলে পিলেও কোলে পিঠে করে মানুষ করব? আমি কি আর জোয়ান আছি, এখন বুড়ো হয়েছি না? ওসব ঝামেলা আমার দ্বারা আর হবে না। না আমি থাকবোই না, আমি কালই চলে যাব। কোথায় যাবি? মরেলডাঙ্গা চলে যাব। ঠিক বলছি, যাব। আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা, তুমি আমায় এমন করে বললে শেষকালে, আমি গৃহত্যাগী হবই হব। বলেই বাবা ফেললেন কেঁদে। রূপো কাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে, কাঁদিস নে সীতানাথ, কাঁদিস নে, ছি,
মুই আর তোকে কি বললাম, তুই তো কত কথা শুনিয়ে দিলি, কাঁদিস নে। শেষে দুজনেরই কান্না। আমরা ছেলে মানুষ, অবাক হয়ে চেয়ে দেখতে লাগলুম দুই বড় লোকের কান্না। দাদা আমায় কুনুইয়ের গুঁতো মেরে মুখে হাত চাপা দিয়ে হি হি করে হেসে উঠল। আমরাও বেশি দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্য মিটমাট হয়ে গেল। বাবাও দেশত্যাগী হলেন না, রূপকাকাও চাকরি ছাড়লেন না। রূপকাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো, ওঠো বৌমা, জাগন থাকো, রাত খারাপ। চণ্ডীমণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকতো। তাদের জাগিয়ে দিয়ে বলতো, একেবারে অত নাক ডাকিয়ে ঘুমাও কেন? ওঠো, মাঝে মাঝে তামুক খাও, আর গোলাগুলোর চারিধারে ঘুরে বেরিয়ে এসো না। একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে। আমাদের গল্প করেছে সকালবেলা। সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপকাকা অন্ধকারে আমাদের চণ্ডীমণ্ডপের পৈঠার উপর বসে থাকত। এক একদিন হিরু মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করত, কে সে? মুই রূপ। বসে কেন এত রাতে? তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ, তোমাদের আর কি? গোলার ধান যাবে শীতেনাথের। চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা? মোর উপর ঝুঁকি কত। মোর তো তোমাদের মতো ঘুমলি চলবে না। শীতেনাথের এই ঝামেলা আর কতদিন পোয়াবো। এবার চলি। চাবি ছড়া তার হাতে দিয়ে মুই খোলসা হব। এ আর পারিনে বুড়ো বয়সে রাত জাগতি। হিরু মাস্টার বলে, ঘুমোগে যাও। কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্তি হতে পারিনে তার কি হবে? ধানগুলোর ঝাঁকি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙ্গা হয়ে বসে আছেন। এবার আসুক, কিছুতেই আর এ বোঝা ঘাড়ে রাখছি নে মুই। কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি। বৃদ্ধ বয়সে 3 দিনের জ্বরে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল। এও 7-8 বছর পরের কথা। আমরা তখন স্কুলে পড়ি। সব শুদ্ধ 30-32 বছর ও ছিল আমাদের বাড়ি। বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে। রূপকাকার ছোট চালাঘর, একদিকে ডোবা, একদিকে বাঁশঝাড়। ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপকাকা পুরনো মাদুরে শুয়ে। রূপকাকার ছেলের নাম বেজা, লোকে বলে বেজা বাঙাল। বেজা আমাদের দেখে বলল, আসুন বাবুরা, দেখুন দেখি বাবারে, জ্ঞান নেই, ভুল বকছে। বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, ও রূপদা, কেমন আছো? ও রূপদা। রূপকাকা চোখ মেলে বললেন, কেডা? শীতেনাথ, কবে এলে? এই পরশু এসেছি। বেশ করেছ। এই শোনো, খাতার মুড়োয় লিখে রাখো, মুই চিড়ে খাবার বেনামুড়ি ধান নিছি 4 কাঠা, আহাদমণ্ডল কলাই 2 কাঠা, বাড়ি 2 কাঠা, বিষ্ণুধেরিসি 6 কাঠা ধান, বাড়ি 4 কাঠা। মোর ধান পৌষ মাসের এদিকে দিতে পারবো না বলে দিচ্ছি, ভুলে যাব, লিখে রাখো। এই রূপকাকার দায়িত্ব শেষ। আর কোনো কথা বলেনি রূপকাকা। সেদিন সন্ধ্যাবেলা রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল। বিশ্বস্ত লোকেদের জন্য কি কোনো স্বর্গ আছে? যদি থাকে, আমাদের বাল্যের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে। আজ 30 বছর আগের কথা এসব। এইসব চোরাবাজারের দিনে, জুয়া চুরির দিনে, মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা মনে পড়ে।